সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। স্বাগত মঞ্জু। ধন্যবাদ আপনাকে। শিরোনাম আজকে শিরোনাম একটাই, মার্চ ফর গাজা, ফিলিস্তিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে মার্চ ফর গাজায় প্রকম্পিত ঢাকা, ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টা। ইত্তেফাকের মহাজনসমুদ্রে গগন বিদারী স্লোগান, ফিলিস্তিন ফিলিস্তিন। মানবজমিন জনতার মহাসমুদ্র, গাজার পাশে ঢাকা। কালের কণ্ঠ, ঢাকায় উত্তাল জনসমুদ্র, ফিলিস্তিনের প্রতি সংহতি, টেকনাফ সীমান্তে মানব পাচারের পণ্ডচক্র। সমকাল নির্বাচনের লক্ষ্য নিয়ে দ্রুত সংস্কার করার তাগিদ, ইসরায়েলের বিচার দাবি একঘরে করার আহ্বান। আমার দেশ মুক্ত করো ফিলিস্তিন, গাজার পক্ষে ঢাকায় বিশ্বের বৃহত্তম সমাবেশ। কালবেলা মামলায় সামনে ফ্যাসিস্টের নাম পেছনে সুবিধা নেওয়ার চিন্তা, উত্তাল ঢাকায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান। সময়ের আলো, গাজার জন্য ঢাকায় জনসমুদ্র। খবরের কাগজ, মার্চ ফর গাজা, ঢাকার গর্জন শুনল বিশ্ব। দিনকাল, ফেসিবাদের মুখাকৃতি ও পায়রা পুড়ে ছাই, জনতার মহাসমুদ্র, ফিলিস্তিন, আল আকসার প্রতি ভালোবাসার প্রকাশ, করতোয়া ফিলিস্তিনদের জন্য কাঁদল ঢাকা। যেমনটা বলছিলাম যে শিরোনাম হচ্ছে ফিলিস্তিন, মহাসমুদ্র, ঢাকায় এটা একখণ্ড ফিলিস্তিন হয়ে গেছিল গতকাল। দিনভর যত মানুষ, ঢাকার এত সমাগম, এত বড় মহাসমাবেশ খুব কমই দেখা গেছে। তো সেটাকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। গতকালকার যে মহাসমাবেশটা হয়েছে, এটা মহাসমাবেশ বললে ভুল হবে, এটা এর চেয়েও বেশি। কিন্তু এটা সকল রাজনৈতিক দল, সকল ইসলামিক সংগঠন, সকল এই দেশের বিশেষ করে ঢাকা এবং আশেপাশের মানুষের, সাধারণ মানুষও কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। হ্যাঁ, এটা তো অংশগ্রহণ মূল কারণ হলো ধর্ম, ইসলাম, গাজার মুসলমানদের পক্ষে থাকা। সারা পৃথিবীর একদিকের একটা বড় শক্তি, সেই শক্তি ইসরায়েলের পক্ষে। আর আমরা বাংলাদেশের মানুষ কিন্তু সবসময়ই গাজার পক্ষে ছিলাম, ফিলিস্তিনের পক্ষে ছিলাম, এবং বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু ছিল ইয়াসির আরাফাত। সেটি কিন্তু এই ফিলিস্তিন ইস্যুতেই কিন্তু তিনি বাংলাদেশের মুসলমানদের কাছে, বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ ছিলেন। আমরা আমাদের বাংলাদেশের মানুষ আমাদের ভালোবাসাটা দেখালাম, যে গাজার প্রতি আমাদের ভালোবাসা, ফিলিস্তিনের প্রতি আমাদের ভালোবাসা। এই সমাবেশ থেকে সারা বিশ্বকে আমাদের বাংলাদেশের মানুষের পক্ষ থেকে কয়েকটা দাবি জানানো হয়েছে। এক নম্বর দাবি হল কি, ইসরায়েলকে বয়কট করো এবং গাজাকে মুক্ত করো। ইসরায়েলের সম্পদ, ইসরায়েলের প্রোডাক্ট বয়কট করো, এবং 48-এর আগে গাজার যে ভূখণ্ড সেটা ফেরত দাও। আমরা যদি এই গাজা, ফিলিস্তিনের ইতিহাস যদি আমরা দেখি, তবে যতটা না ইসরায়েল যেই ভূখণ্ডটা দখল করেছে, এটার পিছনে যদি আমরা যাই, 31 বছর, মানে 100 বছরের আগের ইতিহাস যদি আমরা যাই, সেটা ধরেন 1917 সালের 2রা নভেম্বর, তখনকার ব্রিটিশ একজন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি আর্থার বেলফোর। তিনি ব্রিটিশের একজন ইহুদি নেতাকে বলছিলেন, একটা চিঠি লিখে, যে ইহুদিদের জন্য ফিলিস্তিনে একটা ভূখণ্ড তৈরি করো। মানে বলা হয় যে তার যে চিঠিটা ছিল, সেই চিঠিটা ছিল 66 শব্দের একটা চিঠি। সেই সময় থেকে গাজা, ফিলিস্তিনে মুসলমানদের জায়গায় ইসরায়েলি বসতির কিন্তু একটা ক্ষেত্র তৈরি হয় 1917 সালে। তারপরে 1948-এর 15 মেতে এসে সেই ফিলিস্তিনের দখল করে ইসরায়েলের রাষ্ট্রের আনুষ্ঠানিক ঘোষণা হয়। এই যে দীর্ঘ প্রক্রিয়ায় যে 31 বছর সময়, এই 31 বছর সময়ের মধ্যে টোটালটাই নেতৃত্ব দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের সম্পদ দখল করে, ফিলিস্তিনের ভূমি দখল করে, ইসরায়েলি যে আধিপত্যবাদ, ইসরায়েলের যে রাষ্ট্র গঠনে, এটার পুরাটাই নেতৃত্ব দিয়েছে কিন্তু তখন ব্রিটিশ। এই নেতৃত্ব ব্রিটিশ থেকে পরবর্তীতে মূল বিষয়টা হলো খ্রিস্টান এবং ইহুদিরা মিলে একটা সঙ্গ করে ফিলিস্তিনের জমি দখল করা, ফিলিস্তিনের ভূমি দখল করা।
আমাদের প্রথম যদি ঘৃণা করতে হয়, প্রথম যদি বিচার চাইতে হয়, তবে ব্রিটিশের বিচার চাইতে হবে, ব্রিটিশকে ঘৃণা করতে হবে। কারণ সূচনা করেছিল ব্রিটিশ। ইসরায়েলের রাষ্ট্র গঠনের প্রস্তাবটা ব্রিটিশ থেকে আসছিল, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী করেছিল। আমাদের ওই জায়গায় হাত দিতে হবে। আজকে যে গাজার ভূখণ্ড, হাত দিবে কে? মুসলিম বিশ্ব তো এক না। মুসলিম বিশ্ব এক না। যতক্ষণ পর্যন্ত ইয়াসির আরাফাত ছিল, মুসলিম বিশ্বকে ঐক্য করার বা রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এরপরে মুসলিম বিশ্বের মধ্যে কিন্তু নিজেদের মধ্যেই মারামারি, নেতৃত্ব তো নাই, নেতৃত্বও নাই। আজকে আমরা আমাদের সারা পৃথিবীর মুসলমানদের কাবা তো হলো সৌদি আরব, এবং আমরা সৌদি অনুশাসন মেনে চলি, সৌদির অনেক কিছুই মেনে চলি, কিন্তু আমরা সৌদি আরবকে মুসলিম বিশ্বের নেতা হিসাবে কিন্তু আমাদের বিশ্বে আমরা দেখলাম না। আজকে যদি সৌদি আরবের একজন সেটা রাজাই হোক, সেটা প্রিন্সই হোক, যেই হোক, আজকে যদি বিশ্ব নেতা হিসাবে গাজার পাশে দাঁড়াতেন, তবে কিন্তু পৃথিবীর সকল মুসলমান রাষ্ট্র এক হয়ে যেত এক গাজা ইস্যুতে। তখন একজন বিশ্ব নেতা, একজন মুসলিম বিশ্ব নেতার কিন্তু আবির্ভাব হতো। সেই সুযোগটা কিন্তু হচ্ছে না। না হয়ে আমরা দেখলাম যে এই যে মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিসটা, মধ্যপ্রাচ্যের ক্রাইসিসের জন্য মূল দায়িত্ব আমরা মুসলমানরা। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের বিরুদ্ধে চলে গেছে। এই যে এখন ইরান এবং আমেরিকার যে দ্বন্দ্বটা চলতেছে, যেটা ডায়ালগ গতকাল থেকে শুরু হয়েছে, এখন এই ডায়ালগের সাথেও তো আমাদের মুসলমান রাষ্ট্রই জড়িত। তা তো বটে। এই যে ওমানের যেই ডায়ালগটা শুরু হয়েছে, এই আমাদের ডায়ালগ ওমানে শুরু হবে কেন? ডায়ালগ ইরানে শুরু হইতে পারে। ডায়ালগ ইরান আমেরিকাতে ডায়ালগ করবে, অসুবিধাটা কি? মধ্যস্থতা করতেছে আরেকজন, কিন্তু মধ্যস্থতার মধ্যেও আবার অবিশ্বাস জন্ম নিচ্ছে। কারণ যারা মধ্যস্থতা করছে, যেই দেশ মধ্যস্থতা, সে কি আমার মুসলিম বিশ্বের কল্যাণ কামনা করছে, নাকি আমার আমেরিকার কল্যাণ কামনা করছে? আমাদের ম্যাক্সিমাম মুসলমান রাষ্ট্র আমেরিকার কল্যাণ কামনা করে, ইহুদিদের কল্যাণ কামনা করে, খ্রিস্টানদের কল্যাণ কামনা করে, মুসলমানদের কল্যাণটা কামনা করে না। আমাদের মুসলিম বিশ্ব যদি আজকে এক থাকতো, তো গাজার এই যে শোডাউন ঢাকা যেটা করলো, এটা তো সৌদি আরব হইতে পারতো, জেদ্দায় হইতে পারতো, রিয়াদে হইতে পারতো, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে হতে পারতো, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে হতে পারতো। ঢাকার মানুষ এটা বিশ্বকে দেখিয়ে দিল যে আমরা সকল মুসলমানরা, বাংলাদেশের মুসলমানরা গাজার পক্ষে আছি। এখন প্রশ্ন হচ্ছে, ঢাকার মানুষ বা বাংলাদেশের মানুষ সবাই যদি গাজার পক্ষে থাকে, গাজার কি লাভ হবে? তাতে গাজার তো কোনো লাভ হচ্ছে না। দৃশ্য তো মনে হচ্ছে লাভ হচ্ছে না, কিন্তু ইন্টারন্যাশনাল এতে প্রেশার তৈরি করা। আজকে আমাদের সারা পৃথিবীর যে একটা সংঘ, জাতিসংঘের ভূমিকাটা কি? জাতিসংঘের ভূমিকাটা হলো আমেরিকা যা বলবে সেদিকে তাকিয়ে থাকা। এর বাইরে তো জাতিসংঘ আমেরিকা কিছু বলার তোর সাহস নাই, এবং অন্যদেরকেও বলার সাহস নাই। আজকে ইহুদি রাষ্ট্র যেটা তৈরি হলো, যে ইসরায়েল রাষ্ট্র যেটা তৈরি হলো, এই রাষ্ট্রের স্বীকৃতি তো জাতিসংঘই দিল। জাতিসংঘে 118টা প্রস্তাব তো ইসরায়েলের বসতি নিয়ে জাতিসংঘই দিয়ে দিল। তখন ফিলিস্তিনিরা প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু সেই প্রতিবাদ তো জাতিসংঘ শোনে নাই। জাতিসংঘের এই প্রতিবাদের বিরুদ্ধে ফিলিস্তিনের কৃষকরা প্রতিবাদ জানিয়েছিল। ফিলিস্তিনের কৃষকরা তাদের প্রতিবাদ করার জন্য, প্রতিহত করার জন্য মাঠে নেমেছিল, সংঘবদ্ধভাবে তারা সংগ্রাম করেছিল কৃষকরা, কিন্তু তারপরও তারা ভূমি রক্ষা করতে পারে নাই। তো জাতিসংঘের ভূমিকা, বিশ্ব সংস্থার যত রকম আমাদের ইন্টারন্যাশনাল বডি আছে, মানবাধিকার সংগঠন আছে, যত কিছু আছে, মানবাধিকার তখন সুরক্ষিত হয় যখন তারা তাদের উপর আক্রমণ হয়, তখন সেটা মানবাধিকার লঙ্ঘিত হয়। কিন্তু মুসলমানদের উপর যখন আক্রমণ হয়, তখন মানবাধিকার লঙ্ঘিত হয় না। এই যে গাজায় হাজার হাজার মানুষকে মেরে ফেলা হয়েছে, শিশু মেরে ফেলা হয়েছে, গর্ভবতী নারী মেরে ফেলা হয়েছে, অসুস্থ মানুষকে মেরে ফেলা হয়েছে, হাসপাতালের মধ্যে বোমা ফেলা হয়েছে, কোনো কিছুতেই কেউ কিন্তু কথা বলছে না। আমেরিকার পক্ষ থেকে একটা কথা আসে নাই, জাতিসংঘের পক্ষ থেকে কথা আসে নাই, অন্য কোনো মানবিক সংগঠন, অন্য কোনো মানবাধিকার সংগঠন থেকেও কিন্তু এখন পর্যন্ত কোনো কথা আসে না। আমরা ঢাকার মানুষ, আমি আজকে আপনার মাধ্যমে এই বাংলাদেশের যেই মানুষরা সরার উদ্যানে গাজার পক্ষে থেকে আজকে ফিলিস্তিন বলে চিৎকার করেছে, প্রতিবাদ করেছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। যে এই যে সংহতি, আমরা কিছু করতে পারলাম না, আমরা তো একটা সংহতি প্রকাশ করলাম, মুসলমানদের পক্ষে থাকলাম, গাজার পক্ষে থাকলাম,
এই ইউনিটি একদিন না একদিন আমাদের কাজে লাগবে। এই যে আরেকটা আপনার গাজাকে কেন্দ্র করে এক মঞ্চে যে বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সকল রাজনৈতিক নেতা এক মঞ্চে দাঁড়িয়ে গেল, এটাও কিন্তু আমাদের একটা অর্জন। এই এতগুলা রাজনৈতিক দল, এতগুলা সামাজিক সংগঠনের মানুষ, এতগুলা ধর্মপ্রাণ মানুষ, এতগুলা ইসলাম বিশ্বাসী মানুষ, গাজার শান্তিপ্রিয় মানুষ যে এক মঞ্চে দাঁড়িয়ে গেল, এটাও কিন্তু একটা সাংঘাতিক ঐক্য আমাদের মধ্যে নতুন তৈরি হয়ে গেল। এই ঐক্যটা আমি মনে করি আমাদের আগামী বাংলাদেশের যে ক্রাইসিস, এই বাংলাদেশের ক্রাইসিস দূর করতে এই ঐক্যটা কাজে দেবে। এটা আমার বিশ্বাস। আমরা এখন দেখতে চাই যে এই ঐক্যটা আমাদের মধ্যে কতটুকু কাজে দেয়। অনেক ধন্যবাদ আপনাকে। এবার অন্য প্রসঙ্গে যাই। আপনাদের কাগজে বাংলাদেশ প্রতিদিনে দেখছিলাম প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার একটা তাগিদ দিয়েছে। এই জায়গাটায় এসে আমরা আসলে হোঁচট খেয়ে গেলাম। কেন? কারণ আপনি যেই কাগজটা পড়ছেন এটা হলো বাংলাদেশ প্রতিদিনের প্রথম সংস্করণের কাগজ, ফার্স্ট এডিশন। হ্যাঁ, ফার্স্ট এডিশন। আমরা যখন ৮টার সময় এই খবরটা জানলাম, যখন ঐক্যমত্য কমিশন থেকে জানানো হলো তাদের হ্যান্ডআউটে যে এই বিষয় প্রধান উপদেষ্টার সাথে দুইজন ঐক্যমত্য কমিশনের দুইজন সদস্য এবং ঐক্যমত্য কমিশনের যে সচিবিক দায়িত্ব পালন করেন তিনি, এই তিনজন বৈঠক করেছেন এবং প্রধান উপদেষ্টা ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে সংস্কারের কথা বলেছেন। আমরা গণমাধ্যম কর্মীরা আশ্বস্ত হয়ে গেলাম যে একটা ডেডলক হয়তো মানে রাজনৈতিক একটা মোড় ঘুরে যাচ্ছে, যে অনিশ্চয়তা, কবে নির্বাচন হবে, কি হবে না হবে, নির্বাচন কি আদৌ হবে, এই সরকার কি 5 বছর থাকবে নাকি তারা নির্বাচন দিয়ে চলে যাবে, এই যে জল্পনা কল্পনার একটা অবসান হয়তো হয়ে যাচ্ছে। কিন্তু তারপরে দেখলাম 1 ঘন্টা পরে আবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আরেকটা বলে দিল কি, যেটা সংশোধন আছে। সংশোধন কি? যে প্রধান উপদেষ্টা বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথাটা। এটা তো কোথাও দেখলাম না। হ্যাঁ, এটা সেকেন্ড এডিশনে আমরা না, ওইটা না, মানে এইটা তো উনি বলেন নাই। ওইটা উনি বলেন নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে সত্য কথাটা কার? প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পরে যে হ্যান্ডআউটটা দিছে সেটা কি আসলে মেসেজ, নাকি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা মেসেজ? যদি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে ওটা যদি মেসেজ হয়, মানে ফার্স্ট মেসেজ যদি মেসেজ হয় জাতির জন্য, তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যেটা বলা হয়েছে সেটা নিয়ে সংশয় থাকে। আর যদি দ্বিতীয় মেসেজটা আমরা প্রধান উপদেষ্টার দ্বিতীয় মেসেজটা এটা যদি আমরা ধরে নিই যে ইয়েস ইট ইজ দ্য রাইট মেসেজ, তখন আমরা ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে যেটা দেওয়া হয়েছে সেটা নিয়ে আমাদের সংশয় থাকে। তা আমার ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টা একটা কথা বললেন, এর আগেও কিন্তু এইরকম অবস্থা বিতর্ক তৈরি হয়েছে, একই রকম উনি বলছেন, প্রেস উইং থেকে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। এখন কে রাইট, কে সঠিক? এটা আমরা বিভ্রান্ত। খবরের কাগজের গণমাধ্যমে আমরা যারা হইতে পারে না, গণমাধ্যমে যারা আছি আমরা বিভ্রান্ত হচ্ছি। এই বিভ্রান্তিটা আমরা আশা করি না, কারণ আমাদের প্রেস উইংয়ে যারা আছেন তারা গণমাধ্যমের কর্মী, কিন্তু তারা গণমাধ্যমের কর্মী ছিলেন। এখন তারা যদি মানে এই যে দুইটা ভাষ্যের মধ্যে যদি মানে কন্ট্রাডিকশনটা তৈরি করেন, এটা গণমাধ্যমের জন্য মানে আমরা ভালোভাবে নিতে পারি না। আমরা ভালোভাবে না নিলে আমরা দেশবাসীকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি, জানাতে পারি না। এই যে দেখেন, আমরা সকল কাগজের মানে ম্যাক্সিমাম বড় কাগজগুলা ফার্স্ট এডিশনে একটা নিউজ ছাপেছে এবং সেকেন্ড এডিশনে আরেকটা নিউজ ছাপবে। এখন ফার্স্ট এডিশনের নিউজটা ঢাকা এবং ঢাকার আশেপাশের বাইরের জেলাগুলোর বাইরে অন্য যে দূর দূরান্তের জেলাগুলো সেইখানে চলে যাবে। তা আমার পঞ্চগড়ের মানুষটা জানলো যে প্রধান উপদেষ্টা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনকে সামনে রেখে সংস্কার করতে হবে, কিন্তু আমার ঢাকার মানুষ জানলো যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের টার্গেট করে সংস্কার করতে হবে। এই যে একটা দেশের মধ্যে 2 রকম মেসেজ আমরা গণমাধ্যম কর্মীরা দিলাম, এটা তো আমরা দেই না, যারা দিচ্ছেন তাদের তো এটা চিন্তা করা দরকার যে আমি প্রধান উপদেষ্টাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছি। এটার কারণ কি? এটা আমার মনে হয় যে প্রধান উপদেষ্টার সাথে যারা আছেন তারা হয় একটু বেশি স্মার্ট, না হইলে অন্য যারা আছে তারা কোনো ইনফরমেশন
হাইড করছেন, কোনো ইনফরমেশন দিতে চাচ্ছেন না। তো স্মার্টনেস আমরা চাই, কিন্তু বিভ্রান্তি আমরা চাই না। দেশবাসী স্মার্টনেস চায়, হ্যাঁ, একজন মানুষ বা একটা উইং স্মার্ট হইলে এটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু দেশবাসীকে বিভ্রান্ত করা এটা আমরা চাই না। দেশবাসী হিসাবে, দেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমি কোনো বিভ্রান্তিতে পড়তে চাই না। আর সবচেয়ে বড় কথা, আমি আমার প্রধান উপদেষ্টা, এখানে যেটা হচ্ছে যে আখেরে প্রধান উপদেষ্টার ইমেজই ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, আমি সেটাই বলছি যে আমি আমার প্রধান উপদেষ্টা, আমার নোবেল বিজয়ী যে বিশ্ববরণ্য ব্যক্তিত্ব, তার ইমেজ ক্ষুণ্ণ হোক, সেটা আমরা কেউ প্রত্যাশা করি না, কামনাও করি না। তো মানে আমরা রিকোয়েস্ট করব ওনার চারপাশে যারা আছেন, দয়া করে আপনার এই লোকটাকে বিব্রত করবেন না। এই মানুষটার, ওনার যে বিশ্ববরণ্য যে ইমেজ, এই ইমেজটা অন্তত রক্ষা করেন, ওনাকে বিব্রত করেন না। অনেক ধন্যবাদ। যাই হোক, আপনি জানেন যে ভারত থেকে যে 1600 মেগাওয়াট বিদ্যুৎ আসতো মানে আদানির মাধ্যমে, সেই বিদ্যুৎটা বন্ধ হয়ে গেছে গতকাল থেকে। তো এরপরে এটা নিয়ে একটা অনেক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, কারণ 1600 মেগাওয়াট বিদ্যুৎ যদি না আসা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু এক ধরনের সংকট হবে, লোডশেডিং বাড়বে, বিদ্যুতের এমনিতে ঘাটতি আছে, আরও বড় ধরনের ঘাটতিতে পড়বে। আদানি কেন এই সিদ্ধান্ত নিতে গেল? আমরা সবসময় বলি, আমাদের 71-এর পর থেকে, দেশটা স্বাধীন হওয়ার পর থেকে আমরা সবসময় বলি যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। এবং 2 দিন আগেও কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে আমরা বাংলাদেশের মানে ভালো চাই, তারাই সবচেয়ে বেশি ভালো চায়। কিন্তু কয়েকদিন আগে দেখেন, যখন আমাদের প্রধান উপদেষ্টা এবং ভারতের নরেন্দ্র মোদীর একটা বৈঠক হলো, সেই বৈঠকের পরেই ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেল। আমরা দেশবাসীরা মনে করব যে যেহেতু গত 16 বছর ভারত একটি পরিবার এবং একটি ব্যক্তির সাথে সম্পর্ক রেখেছে, দেশের সাথে, বাংলাদেশের সাথে, বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক রাখে নাই, তারা একটা পরিবারের সাথে সম্পর্ক রেখেছে এবং একটা ব্যক্তির সাথে সম্পর্ক রেখেছে। সেই পরিবার এবং সেই ব্যক্তি যেহেতু এই দেশের মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে, অথবা এই দেশের ভালোবাসা, এই দেশের মানুষের ভালোবাসাকে ধারণ করতে পারে নাই, বাধ্য হয়েছে পালিয়ে যেতে, এবং তারা যেহেতু তাকে প্রশ্রয় দিয়েছে, সেই কষ্টটা তারা ভুলতে পারছে না। সেটা তাদের একটা বেদনা, কারণ তাদের মানুষটা এখানে থাকলে এইটাকে যতটা ব্যবহার করা যায়, নিজের মনে করে ব্যবহার করা যায়, এখন তো সেই সুযোগটা নাই। তো সেই সুযোগ না থাকার কারণে ভারতের এই বেদনা কিন্তু দূর হচ্ছে না, এবং ট্রান্সশিপমেন্ট বন্ধ হলো। আমি যদি এই দেশের সাধারণ নাগরিক হিসেবে মিলিয়ে ফেলি যে ট্রান্সশিপমেন্টের পরে যে আদানির বিদ্যুৎ বন্ধ হলো, এটা কি এক সূত্রে কথা? ভিসা আগেই বন্ধ আছে, ভিসা আগেই বন্ধ আছে। আমি যদি বলি যে হ্যাঁ, এটা এক সূত্রে কথা, একটার পরে একটা আসছে, তো সেইটা যদি আমি ধরে নেই, তখন আমার চিন্তা করতে হবে যে আমি আমার বিকল্প কি তৈরি করতে হবে। আদানির সাথে আমার যে ব্যবসায়িক যে লেনদেন, যে চুক্তির যেই বিষয়টা, এই জায়গাটা আরও অনেক বেশি পরিষ্কার করতে হবে। পরিষ্কার যদি না করি, তখন আদানি এই যে ধমক দিয়ে অথবা হট করে বিদ্যুৎ বন্ধ করে দিবে, এইটা বিদ্যুৎ বন্ধ করা, হুট করে আপনি বিদ্যুৎ বন্ধ করে দিবেন, সেই চুক্তিতে নিশ্চয়ই আদানির পক্ষে এরকম কিছু আছে যে কারণে সাহসটা পেয়েছে, না হলে তো এটা হওয়ার কথা না। তো এরকম অনেকগুলো চুক্তি ভারতের সাথে এই পর্যন্ত যতগুলো চুক্তি হয়েছে, সবগুলো চুক্তি আসলে পর্যালোচনা করা দরকার, যে আমাদেরকে এরকম বিব্রতকর অবস্থায় ফেলার জন্য আর কি কি চুক্তি ভারতের সরকার এবং ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের করেছে। এই পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যতগুলো চুক্তি, যতগুলো এমইউ হয়েছে, সবগুলো চুক্তি এবং এমইউ নিয়ে এই মুহূর্তে আসলে বসা দরকার, যে যাতে আমরা একটার পর একটা বিপর্যয়ের অবস্থার মধ্যে না পড়ি। আর ভারত আমার বন্ধু, এই কথাটা বলতে বলতে আমরা কিন্তু আমাদের দেশের মানুষ খুব ক্লান্ত, একবারে মনে হয় যেন ভারত ছাড়া আমাদের কিছু নাই। কিন্তু আমি এটা আগেও বলেছি, দেখেন বাংলাদেশের মানুষের প্রতি ভারতের যে ভালোবাসা, আমাদের বাংলাদেশের মানুষ ভারতের, এই দুই দেশের যে ভালোবাসা, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভারত আমাদেরকে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, আমরা সেটা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করি। কিন্তু আমরা, ভারতের টার্গেটটা কি ছিল? আমাদের 7.5 কোটি মানুষের টার্গেট ছিল আমরা এই ভূখণ্ড স্বাধীন করব।
আমরা পাকিস্তানের সাথে থাকবো না। আর ভারতের টার্গেট কি ছিল? ভারতের টার্গেট তো আমার এই ভূখণ্ড স্বাধীন করার টার্গেট ছিল না, ভারতের টার্গেট ছিল পাকিস্তান ভাঙবে। তা আমরা আমাদের স্বাধীনতায় তারা সহযোগিতা করছে, সে কারণে আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। কিন্তু আমার 7.5 কোটি মানুষকে সাথে নিয়ে তারা যে পাকিস্তান ভাঙলো, সেজন্য আমার 7.5 কোটির মানুষকে কিন্তু এই পর্যন্ত তারা ধন্যবাদ দেয়নি। কোনোদিন বলে নাই যে আমরা ভারত তোমাদের 7.5 কোটি মানুষ, বাংলাদেশের 7.5 কোটি মানুষের হেল্প নিয়ে আমাদের চিরশত্রু পাকিস্তানটা আমরা ভেঙে দিয়েছি, তোমরা আমাদেরকে হেল্প করেছো, তোমাদের ধন্যবাদ। এই পর্যন্ত বাংলাদেশের 54 বছর বয়সে ভারত কিন্তু এই কথাটা বলেনি। আমরা উদার, কিন্তু তারা অনেক বেশি মানে ছোট মনের, সে কারণে এই সাহসটা দেখিয়ে বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দিতে পারে না। এই জায়গায় হলো ভারত এবং বাংলাদেশের মানুষের মানে মৌলিক যে পার্থক্যটা, এটা। অনেক ধন্যবাদ। দিনকালের একটা শিরোনাম আছে যে ফেসিবাদের মুখাকৃতি ও পায়রা পরে ছাই। এইটা তো আমি মনে করি যে আমি খুব অবাক হই নাই। এটা কি বিচ্ছিন্ন কোনো ঘটনা? এটা আমি বিচ্ছিন্ন ঘটনাটা মনে করি না। এই কারণে যে মুখাকৃতি তৈরি করেছিল সেটা ফেসিবাদের মুখাকৃতি। এখন এটা যদি প্রকাশ্যে আসে, এটা যদি ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে, এটা তো আরেকটা প্রতিবাদ। সুতরাং এই মুখটা যাতে না দেখাইতে পারে, এবং এই যে প্রক্রিয়ার মধ্যে যারা ছিল, যারা তৈরি করেছে, যারা বানিয়েছে, যারা তৈরি করেছে, ওইখানে যারা পাহারায় ছিল, এটা তাদের লোকই করেছে এবং এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। না হলে অন্য কোনো একটা মূর্তি, অন্য কোনো একটা ভাস্কর্য বা অন্য কোনো কিছু নষ্ট হয় নাই, পড়ে নাই, ওই জায়গায় কিন্তু আগুন লাগলো। আগুনটা ওইটা চিনলো কিভাবে? আগুন তো অন্য কিছু চিনতে পারতো, পাশে অনেক কিছু ছিল, আগুনকে ওইটা চেনানো হয়েছে যে আগুন তুমি এটা চিনে রাখো, তোমার কিন্তু রাতের বেলা এটা জ্বালিয়ে দিতে হবে, সেটাই হয়েছে। সুতরাং এটা আমি বিচ্ছিন্ন কিছু ঘটনা বলবো না, আমি বলবো এটা পরিকল্পিত ঘটনার একটা অংশ। তাহলে কি দাঁড়াইলো? তাতে দাঁড়াইলো এটাই যে আমরা এখনো একটা কির মধ্যে আছি, মানে ফেসিবাদের সাথে আমাদের সম্পর্কটা কোনো না কোনো ভাবে এখনো আছে, দেখতেছি আর কি। যাই হোক, এটা আরেকটা শিরোনাম দেখছিলাম, এটা আপনাদের কাগজে সম্ভবত, বিএনপি 16 এপ্রিল কি বার্তা দেবে? বিএনপি প্রধান উপদেষ্টার সাথে একটা বৈঠক করতে চায় 16 ডিসেম্বর, 16 এপ্রিল একটা বৈঠক করতে চায়। বৈঠকটা তারা করতে চায় যে নির্বাচনটা কবে হবে, ডেডলাইন দিতে হবে। কারণ ইতিমধ্যে কিন্তু বিএনপি কথা বলেছে, তাদের সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলছে যে ডিসেম্বরে তাদের নির্বাচন দিতে বাধ্য করবে, তারা সরকারকে চাপ তৈরি করবে, দরকার হলে তারা মাঠ গরম করবে, মাঠে থাকবে, রাজনৈতিকভাবে তারা প্রেশার করবে। এবং সেই বার্তাটাই কিন্তু তারা দিবে 16 এপ্রিলের। এবং তারা প্রধান উপদেষ্টাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দিয়েছে যে আমরা আপনার সাথে বৈঠক করতে চাই। বৈঠকের প্রেক্ষিতে ওনাদেরকে সময় দেওয়া হয়েছে। এখন এই যে আলোচনাটা, এই আলোচনাটা দুইভাবে দেখেন। একটা হলো আমরা ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলার আলোচনাটা হলো, ঐক্যমত্য কমিশনের রাজনৈতিক দল তাদের কোনটার সাথে মত, কোনটার সাথে অমত, সেই কথাটা বলেছে। আর আরেক দিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে ক্লিয়ার হতে চায় যে এই যে ডিসেম্বর থেকে জুন বললেন কবে, এটি ক্লিয়ার করেন। সেই ক্লিয়ার করার জন্যই কিন্তু যাওয়া। এই যে গতকাল যেটা ঘটে গেল সেটাতে কিন্তু বিভ্রান্তি হয়ে গেল। এবং গতকালকের ঘটনার পরে বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন যে আমরা ডিসেম্বর টু জুন এতে আমরা রাজি না, আমরা এই প্রস্তাবে রাজি না, এই কথায় রাজি না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সেটা সংস্কার যতটুকুন পারেন এর মধ্যে করেন। বিএনপি থেকে শুরু করে যতগুলো রাজনৈতিক দল আছে, নতুন দল, পুরনো দল, ধর্মীয় দল, অধর্মীয় দল, আপনার সেকুলার যারাই আছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দল, একটা রাজনৈতিক দলের একজন নেতাও কিন্তু বলে নাই যে আমরা কোনো সংস্কার মানব না, আমরা কোনো সংস্কার করব না, একজনও বলে নাই। কিন্তু একজন রাজনৈতিক দলও বলে নাই, একটি রাজনৈতিক দলের একজন নেতাও বলেন নাই। হ্যাঁ, সংস্কারটা বলতে হবে, করতে হবে, কিছু শর্ট টার্ম, কিছু লং টার্ম, নির্বাচন পর্যন্ত এই সময়ের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করতে
কিছু সংস্কার করে আমরা নির্বাচনে যাব। এরপরে যেটা আমাদের ঐক্যবদ্ধ কমিশন যেটা করতে চাচ্ছেন, যে জাতীয় সনদ তৈরি করে দেওয়া, যে এই সনদটা হলো পরবর্তী নির্বাচিত সরকারের উপর চাপ বলে দিতে হবে যে এই সনদ অনুযায়ী আপনাকে চলতে হবে, পরবর্তী সংস্কারগুলা নির্বাচিত সরকার করবে। সেই মেসেজটাই কিন্তু পরিষ্কারভাবে বিএনপি জানতে চায় যে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, আপনি ডিসেম্বরের মধ্যে কবে নির্বাচন দিবেন সেটা তারিখটা ঘোষণা করেন। এই প্রেশারটা বিএনপিকে ক্রিয়েট করার জন্যই আসলে যাচ্ছে। এবং আমি মনে করি যে এইটা গেলে ওই দিন 16 তারিখে যদি যায়, তখন হয়তো গতকাল যেই ধোঁয়াশাটা তৈরি হয়েছে, যেটা আগের থেকে ফলো আপ করা, যে প্রধান বলছে এর আগেও এই কথাটা বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা মনে করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা বলে ফেলেছেন, হয়তো ওই জায়গা থেকে একটু সরে এসেছেন, কিন্তু যেহেতু আগের জায়গায় রয়ে গেছেন, আশা করি 16 তারিখে সেই জায়গাটা একটু ক্লিয়ার হবে। যদি 16 তারিখে জায়গাটা ক্লিয়ার না হয়, তবে কিন্তু বিএনপি মাঠে নামবে এবং নির্বাচনের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত বিএনপি মাঠে থাকারই চিন্তা করছে এখন পর্যন্ত, যেটা গণমাধ্যম কর্মী হিসেবে আমাদের কাছে তথ্য আছে। অনেক ধন্যবাদ মঞ্জু আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।